চোরাচালানের অভিযোগে বাংলাদেশ বিমানের ডিজিএম এমদাদ সহ ৫ জন আটক। অধ্যাপক শফিউল হত্যার ঘটনায় গ্রেফতার ১১ জন, ২ দিনের রিমান্ডে। ৩ দিনও কুলকিনারা নেই হত্যা রহস্যের। অস্তিত্ব সংকটে জামায়াত, নিষিদ্ধ হলে সরাসরি যুক্ত হতে পারে জঙ্গি সংগঠনের সাথে, বলছেন বিশ্লেষকরা। শুভেচ্ছা, আমন্ত্রণ নিউজ 24-এ। আপনাদের সাথে আছি আমি ব্রতুতি চৌধুরী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। স্বর্ণ চোরাচালান চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ বিমানের উপব্যবস্থাপনা পরিচালক এমদাদুল ইসলাম সহ সিন্ডিকেটের ৫ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গেল রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। সম্প্রতি স্বর্ণসহ আটক হওয়া কেবিন ক্রু মাজহারুল আফসার রাসেলের স্বীকারোক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। আটক অন্যান্যদের মধ্যে রয়েছে তোজাম্মেল হক, মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী হারুন ও ঠিকাদার পলাশ। সম্পৃক্ততা সম্পর্কে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তাদেরকে রাত্রে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ক্যাপ্টেন আবু মোহাম্মদ আসলাম শহীদ, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তারপর বিমানের ওই সময়কার যে দায়িত্বে ছিল বা এইটার ঘটনার সাথে যার সম্পৃক্ততা আছে সেরকম একজন ডিজিএম মোহাম্মদ এমদাদ হোসেন, এছাড়া আরো একজন ম্যানেজার মোহাম্মদ তোজাম্মেল হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি বিজ্ঞ আদালতে তাদেরকে প্রডিউস করে আমরা রিমান্ডের আবেদন জানাচ্ছি। ডিএমপি মিডিয়া সেন্টারে এই মুহূর্তে আছেন সহকর্মী ফয়সাল হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফয়সাল, সংবাদ সম্মেলনে আটককৃতদের বিষয়ে কি বলা হয়েছে? সংবাদ সম্মেলনে কিন্তু মূলত যেটি বলা হয়েছে যে আপনারা জানেন যে এই মাসের ১২ তারিখে ২ কেজি ৬০০ গ্রাম সোনা সহ কিন্তু একজন বিমান বাহিনীর বিমানের একজনকে কিন্তু আটক করা হয়েছিল সেলিম নামের। তার তথ্যের ভিত্তিতেই তার যেসব তথ্য দিয়েছিল সে মানে 164-এ জবানবন্দি দিয়ে সেসব তথ্যের ভিত্তিতেই কিন্তু গতকাল রাতে বিমানের একজন চিফ ক্যাপ্টেন এবং ডিজিএমকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং একই সাথে তাদের সহ কিন্তু এই চোরাচালান চক্রের সাথে যারা আরও জড়িত ছিল এরকম সন্দেহে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তো মোট আসলে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে গতকাল রাতে এবং আজ দুপুরে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু এই ডিবি অফিসে আনা হয়েছে এবং আমাদের সংবাদ সম্মেলন করে ডিবির উপপুলিশ কমিশনার যেটি জানিয়েছেন যে তারা রিমান্ডের আবেদন করবেন এবং রিমান্ডের ভিত্তিতে রিমান্ডে নেওয়ার পরে কিন্তু মূলত সেসব তথ্য এবং বিভিন্ন তথ্য বের হয়ে আসবে। আমাদের উপপুলিশ কমিশনার যেটি আরও জানিয়েছেন যে বিমানের এই স্বর্ণ চোরাচালানের সাথে যেহেতু এত বড় পর্যায়ের কিছু কর্মকর্তারা জড়িত আছেন, তারা জড়িত আছেন এবং তারা গ্রেপ্তার হয়েছেন এবং তাদের কাছ থেকে তথ্যে যেটি প্রাথমিকভাবে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে দুবাইয়ে মিন্টু নামে একজন আছেন যিনি মূলত সোনা চোরাচালান চক্রের একজন মূল হোতা এবং তিনি দুবাই থেকেই মূলত এই যেসব সোনা বাংলাদেশে আসে তার একটি বড় চালান চক্রের প্রধান তিনি, যিনি দুবাইতে বসেই এই সব সোনা চোরাচালানগুলো নিয়ন্ত্রণ করেন। তো তাকে ধরার জন্য একটি চেষ্টা চালাচ্ছে গোয়েন্দা পুলিশ। এছাড়াও হয়তো যাদের ধরা হয়েছে এই বিমানের কর্মকর্তাদের তাদের কতটুকু সম্পৃক্ততা আছে এই সোনা ছাড়াও অন্যান্য যেসব স্বর্ণ ধরা হয়েছে সেগুলোর সাথেও তাদের সম্পৃক্ততা আছে কিনা সে ব্যাপারটিও খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও আপনি জানেন যে বিভিন্ন সময় যেসব স্বর্ণ গ্রেফতার করা হয় এবার স্বর্ণ আটক করা হয় সেই স্বর্ণগুলো কিন্তু ইমিগ্রেশন পুলিশ এবং কাস্টমস থেকে আটক করা হয়। তো এই কাস্টমসের কোনো কর্মকর্তা এইসব সোনা চোরাচালান চক্রের সাথে জড়িত আছে কিনা এই ব্যাপারটিও খতিয়ে দেখা হচ্ছে বলে আমাদের গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়াও আরও নানা ধরনের তথ্য জানানো হয়েছে যে আমাদের দেশীয় যে বিমানবন্দরটি আছে এইখান দিয়েও কিন্তু সোনাটি একটি রুট হিসাবে ব্যবহার করা হচ্ছে এবং বিভিন্ন সময় কিন্তু বিভিন্নভাবে এই রুট দিয়ে কিন্তু সোনা পাচার হয়ে যাচ্ছে ভারত
সহ বিভিন্ন দেশে, এটিও আমাদের জানানো হয়েছে। তবে মূলত যাদের ঊর্ধ্বতন যেসব কর্মকর্তাকে আটক করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আরো নানা তথ্য সম্পর্কে ধারণা পাবে বলে গোয়েন্দা পুলিশ আমাদের জানিয়েছে। ফয়সাল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম সহকর্মী ফয়সাল হোসেনের সাথে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক শফিউল হত্যার ঘটনায় গ্রেফতার 11 জনের বিরুদ্ধে 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকাল 11:30টার দিকে মহানগর আদালতে গ্রেফতারকৃতদের হাজির করা হয়। এরপর 10 দিনের রিমান্ড আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। আদালত তাদের প্রত্যেককে 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তার আশা, রিমান্ড শেষে হত্যা রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য মিলবে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টানা 3 দিন শিক্ষকদের ক্লাস ও পরীক্ষা বর্জনের পর সমাজবিজ্ঞান ছাড়া সচল রয়েছে সব বিভাগ। তদন্তের দৃষ্টিকোণ এই জঙ্গিদের দিকে তীক্ষ্ণভাবে বিদ্ধ হয়েছে। ফলে এই রিমান্ড যে মঞ্জুর হয়েছে এটা যথার্থ হয়েছে এবং এদেরকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার মূল তথ্য উদ্ঘাটন করা হওয়া উচিত। এই মামলা 2 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে। পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে এবং এই মামলা ডিটেক্ট হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। হত্যাকাণ্ডের 3 দিন পেরিয়ে গেল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক শফিউল ইসলামকে খুনের কোনো কুলকিনারা করতে পারেনি পুলিশ। জানা যায়নি হত্যার দায় স্বীকার করে ইন্টারনেটে দেয়া বার্তা রহস্যেরও। এমন অবস্থায় ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী আর স্থানীয় জনপ্রতিনিধিরা। সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া জিজ্ঞাসাবাদের নামে পুলিশি হয়রানির অভিযোগও করেছেন কেউ কেউ। আক্তারুজ্জামানের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাসেল মুস্তাফিজ। 15 নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর শফিউল ইসলাম হত্যার 72 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো উদ্ঘাটিত হয়নি এর রহস্য। হত্যার মাত্র 5 ঘন্টার মাথায় দায় স্বীকার করে আনসার আল ইসলাম বাংলাদেশ নামে একটি সংগঠন ফেসবুকে স্ট্যাটাস দিলেও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। তবে গোয়েন্দা কর্মকর্তারা বলছেন সর্বোচ্চ প্রযুক্তির সহায়তায় অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একটা টিম গঠন করছে এবং তাদের বিষয়ে খোঁজখবর নিচ্ছে এবং প্রযুক্তি ব্যবহার করতেছে। এটা হয়তো পজিটিভ রেজাল্ট আশা করা যায়। এখনো অপরাধী শনাক্ত না হয় ক্ষুব্ধ তার সহকর্মী ও শিক্ষার্থীবৃন্দ, হতাশ জনপ্রতিনিধিরাও। বিষয়টি নিয়ে কতদূর কি হচ্ছে আমরা এখনো সেভাবে কোনো আশা পাইনি বা দেখছিও না। এখন পর্যন্ত প্রকৃত অপরাধী শুধু শনাক্ত করা হয়নি। তদন্ত কমিটি গঠন করা হয়, ধরা হয়, দোষী বলে ধরা হয় অনেকে, কিন্তু ফলাফল আমরা পাই শূন্য। আমি মনে করি যে এটা হলো গোয়েন্দা বিভাগের একটা দুর্বলতা জঙ্গিদের সম্পর্কে এবং তাদের তৎপরতা সম্পর্কে এবং তাদের গতিবিধি সম্পর্কে তথ্য ঘাটতি রয়েছে এবং এই দুর্বলতা পূরণ না করলে আমরা তাদেরকে প্রতিরোধ করতে পারবো না। এদিকে সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই জিজ্ঞাসাবাদের নামে পুলিশি হয়রানির অভিযোগ করছেন অনেকেই। প্রকৃত আসামি না ধরে আমাদের সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষ, সাধারণ ব্যবসায়ী, আমাদেরকে আজকে হয়রানির শিকার হতে হচ্ছে। আমরা তো হেল্প করছিলাম পুলিশকে যে জিনিসটা আমরা জানাই, এতটুকু আমাদের অপরাধ, তাছাড়া তো আমাদের কোনো অপরাধ নেই। রাসেল মুস্তাফিজ, চ্যানেল 24, রাজশাহী। দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ধর্মঘটের আজ 3য় দিন। অনার্স ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে 2 ছাত্রলীগ নেতাকে বহিষ্কারের জেরে শুরু হয় আন্দোলন। গত 4 নভেম্বর বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষার সময় ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহারের দায়ে আটক হন লিটন নামের এক যুবক। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে আসে ভর্তি জালিয়াতির সাথে জড়িত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক অরুণ কান্তি রায় ও আবাসিক হল ডি ছাত্রলীগ শাখার সভাপতি SM জাহেদ হোসেনের নাম। তাদের 2 জনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় প্রশাসন। এরপর থেকে শুরু হয় লাগাতার আন্দোলন, বিক্ষোভ মিছিল, মানববন্ধন, সড়ক অবরোধ শেষে এখন চলছে ধর্মঘট। আন্দোলনকারীদের দাবি, ছাত্রলীগের 2 নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত চলবে এই কর্মসূচি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বহিরাগত সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে 2য় দিনের মতো ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। হামলায় জড়িতদের শাস্তির দাবিতে সকাল থেকে বিক্ষোভ করছে তারা। তাদের এই আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছে শিক্ষকরাও। শিক্ষার্থীরা জানান, গত কয়েকদিন ধরে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা বিভিন্ন আবাসিক হলের সামনে অস্ত্রশস্ত্র নিয়ে বোমাবাজি ও গুলি ছুড়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করে। এতে নিরাপত্তা চেয়ে প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা না নেয় আন্দোলনে নামে শিক্ষার্থীরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন ভুটানের রাষ্ট্রদূত পেমা চাঁদেন। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেখা করতে যান তিনি। বৈঠকে দুই দেশের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার নিয়ে কথা বলেন তারা। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান পেমা চাঁদেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভুটান সফরেরও আমন্ত্রণ জানান তিনি। অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ট্রলার সহ যাত্রী উদ্ধারের ঘটনায় 98 জনকে আসামি করে 2টি মামলা করেছে নৌবাহিনী। সকালে চট্টগ্রামের পতেঙ্গা থানায় মামলা দুটি করেন নৌবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুর রহমান। এতে একটি মামলা হয়েছে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আর অন্যটি মানব পাচারের। অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় গেল সোমবার সেন্ট মার্টিনের কাছ থেকে উদ্ধার হন 612 জন, যাদের 57 জনই নারী ও শিশু। এছাড়া আটক করা হয় দালাল চক্রের 13 সদস্যকে। গতকাল সন্ধ্যায় তাদের চট্টগ্রাম উপকূলে নিয়ে আসা হয়। বর্ধমান বিস্ফোরণের তদন্তে আসা ভারতীয় গোয়েন্দারা সন্দেহভাজন 11 জঙ্গির তালিকা দিয়েছে বাংলাদেশকে, আর বাংলাদেশ দিয়েছে 41 সন্ত্রাসী আর 7 জঙ্গির নাম। ভারতের দেয়া তালিকায় অভিযুক্তদের একজন ছাড়া বাকি সবার ছবি দেওয়া হয়েছে। এসব কিছু নিয়ে গতকাল ব্যস্ত সময় কাটিয়েছে দুই দেশের গোয়েন্দারা। গেল সন্ধ্যায় র্যাবের সংবাদ সম্মেলনে জানানো হয়, এই তালিকা ধরে সমঝোতার ভিত্তিতে সন্ত্রাস দমনের কাজ করবে দুই দেশ। বিস্তারিত জানাচ্ছেন রাশেদ নিজাম। সোমবার বাংলাদেশে আসা ভারতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ এর কর্মকর্তারা মঙ্গলবার বৈঠক করেন বেশ কয়েকটি বাহিনীর সাথে। বর্ধমান বিস্ফোরণে নিহত 2 জন এবং 8 নভেম্বর দমদম বিমানবন্দর এলাকা থেকে আটক শেখ রহমতুল্লাহ মাসুম ওরফে সাজিদের বিষয়ে বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা হয় গোয়েন্দা সংস্থাগুলোর সাথে। দুপুরে পুলিশ সদর দপ্তরে বৈঠকের পর আলোচ্য বিষয়সূচি নিয়ে ব্রিফ করেন গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। তারা যে সাজিদকে গ্রেপ্তার করেছেন তার সাথে আমাদের নারায়ণগঞ্জের মাসুমের অনেক মিল রয়েছে এবং তার স্বজনেরা কেউ কেউ তার ছবি, অ্যাসোসিয়েটরা কেউ কেউ তার ছবি শনাক্ত করেছে। তো সেই হিসাবে আমরা অনুমান করছি যে আমাদের মাসুমই ওখানে গ্রেপ্তারকৃত সাজিদ। সূত্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে মোট 11 জনের একটি তালিকা এনআইএ সদস্যরা হস্তান্তর করেছে বাংলাদেশকে। এর মধ্যে একজনের শুধু ছবি নেই তাদের কাছে। এনআইএ যে সমস্ত জঙ্গিদের ব্যাপারে জানতে চেয়েছে তারা হলো কাউসার, মাওলানা ইউসুফ শেখ ওরফে বক্কর মোহাম্মদ ইউসুফ, তালহা শেখ, রেজাউল করিম, আমজাদ আলী শেখ ওরফে কাজল, আবুল কালাম আজাদ, নাসিরুদ্দিন, শাহানুর আলম, বুরহান শেখ, শেখ হাবিবুর রহমান এবং জহিরুল শেখ। 11 জনের মধ্যে কাউসার ও তালহা শেখ বাংলাদেশি হতে পারে বলে ধারণা করছে এনআইএ। এছাড়া বাকি 9 জনের ঠিকানায় বর্ধমান, নদিয়া কিংবা বীরভূমের কথা উল্লেখ রয়েছে। তালিকায় সবার বয়স এবং উচ্চতার কথা উল্লেখ করা আছে। অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকে মোট 41 জন সন্ত্রাসীর তালিকা দেওয়া হয়েছে এনআইএ কর্মকর্তাদের কাছে, যারা ভারতে অবস্থান করছে, যার মধ্যে শাহাদাত, সুব্রত বাইন, জয়সহ শীর্ষ সন্ত্রাসীদের নাম রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় র্যাব সদর দপ্তরে যান এনআইএর কর্মকর্তারা। সেখানে উভয় পক্ষ নিজ নিজ দেশের পলাতক জঙ্গি ও সন্ত্রাসীদের নিয়ে আলোচনা করে। আলোচনায় র্যাবের পক্ষ থেকে জেএমবির আমির সোহেল মাহফুজ, যে বর্তমানে ভারতে অবস্থান করছে, বর্তমান কমান্ডার আনোয়ার, বোমারু মিজান, সালেহিন, তরিকুল, জাহাঙ্গীর ও মুফতি আব্দুল হাইয়ের ছবি সহ প্রয়োজনীয় সব তথ্য দেওয়া হয়। আমরা এরকম সম্ভাব্য যারা আছে, যারা এখনো জেএমবির সঙ্গে সম্পৃক্ত, তাদেরকে আমরা একটা লিস্ট তাদেরকে দেওয়া হয়েছে এবং তারা আমাদেরকে সব রকম সাহায্য সহযোগিতা তাদেরকে প্রদান করবে। যে তালিকাটা পেয়েছি আসলে এখন ওইরকম একটা পর্যায়ের মধ্যে যায়নি। অবশ্যই এটা নিয়ে আমরা কাজ করব, যেহেতু আমরা এটা নিয়ে কন্টিনিউয়াসলি আমরা কাজ করছি। রাশেদ নিজাম, চ্যানেল 24, ঢাকা। কেউ কারাগারে, কেউ বা আত্মগোপনে, আর শীর্ষ নেতাদের মাথার উপর ঝুলছে ফাঁসির দড়ি। এমন অস্তিত্বের সংকটে থাকা জামায়াতের পক্ষে দেশের রাজনীতিতে শক্তিশালী রূপে ফেরা আর সম্ভব নয়, এমনই মত রাজনৈতিক বিশ্লেষকদের। তারা বলছেন, জামায়াতকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে জঙ্গি সংগঠনের সাথে সরাসরি যুক্ত হতে পারে দলটির নেতাকর্মীরা।